তোমাদের ভূগোল নিয়ে অনেক দুশ্চিন্তা, কোন অধ্যায় পড়বা, কোথায় থেকে এমসিকিউ সিকিউ আনসার করবা। তো আমি আজকে তোমাদের জন্য ভূগোলের সৃজনশীল প্রশ্নগুলো বেসিক্যালি যে যে অধ্যায় থেকে এবং যে যে টপিক থেকে হয়ে থাকে সেগুলো নিয়ে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। এটা দেখলে পরে তুমি বুঝতে পারবা তোমার জন্য কোন কোন অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন কোন জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে প্রতি বছর। তো প্রথমে আসো ভূগোল প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আসি, প্রাকৃতিক ভূগোলে। তো এখান থেকে সিকিউ হয় না বললেই চলে, বুঝছো? মানে তুমি চাইলে পরে এই অধ্যায়টা আপাতত স্কিপ করতে পারো, এমসিকিউ একটু একটু হয়ে থাকে বাট সিকিউ হয় না বললেই চলে। তারপরেও যদি কোনো টপিক হিট করে সেটা হচ্ছে তোমার প্রাকৃতিক ভূগোলের যে প্রকৃতি ও পরিসর এই জায়গাটুকু, প্রাকৃতিক ভূগোলের যে বিষয়বস্তু ও উপাদান এইটুকু। এখান থেকে তোমার 2019 সালে এবং 2017 সালে একবার প্রশ্ন এসেছিল, যেটা অনেক পুরনো, সে অনেক অনেক দিন আগের ঘটনা। প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব বিশ্লেষণ, এখান থেকে মোটামুটি কোশ্চেন এসেছিল, তাও 2017 সালে এবং 2019 সালে। মানে তুমি বুঝতে পারছো বর্তমান সময়ে অধ্যায়টার শেপ হবে আর প্রাসঙ্গিক নাই। কিন্তু ভূগোলের যে দ্বিতীয় অধ্যায় আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। বলা যেতে পারে বন্দুকের গুলি মিস গেলেও অন্তত এই অধ্যায় থেকে সিকিউটা মিস যাবে না, বুঝেছো? খুবই ইম্পর্ট্যান্ট অধ্যায়টা। তো পৃথিবীর বাহ্যিক ও অভ্যন্তরীণ যে গঠন আছে এখান থেকে প্রশ্ন এসেই থাকে। 2025 সালে এসেছে, 23 সালে এসেছে, 21 সালে এসেছে, 22 সালে এসেছে, 18 সালে এসেছে। এখান থেকে মোটামুটিভাবে ভালো রকমের প্রশ্ন হয়। তারপরে তোমার যে পৃথিবীর ভূমিরূপ ও অবস্থান কাঠামো গঠন, এগুলো থেকেও মোটামুটি প্রশ্ন আসে 2024, 21, 19, 17, 24। মানে বুঝতে পারছো যে রিসেন্ট টাইমে এখান থেকে প্রশ্ন আসার একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এরপরে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, এখান থেকে বলা যায় যে কোনো বছর মিস নাই, মোটামুটি প্রতিটা বছরই এখান থেকে প্রশ্ন এসেছে এবং কতগুলো প্রশ্ন এসেছে অ্যানালাইসিসটা দেখলে তোমরা বুঝতে পারবা এবং অধ্যায়ের গুরুত্বটা তোমাদের সামনে ফুটে উঠবে আর কি। এরপরে আসো তৃতীয় অধ্যায়ে যাই। এটা হচ্ছে পৃথিবীর তৃতীয় অধ্যায় থেকে এই যে এই যে মানে পৃথিবীর আকস্মিক পরিবর্তন ও পাত সঞ্চালনের কারণ, এখান থেকে মোটামুটিভাবে প্রশ্ন আসে। এরপরে ভূমিকম্প সংগঠনের কারণ, ফলাফল, তীব্রতা এবং ভূমিকম্প প্রবণ অঞ্চল। বর্তমান সময়ে এটা কিন্তু অনেক বেশি প্রাসঙ্গিক। এই যে রিসেন্ট টাইমে আমাদের ভূমিকম্প হইল না, মানে বড় সড়ো রকমের কিন্তু একটা ভূমিকম্প হয়েছে, অনেক মানুষজন আহত হয়েছে, মানে নিহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ভূমিকম্প কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি প্রাসঙ্গিক। এটা তো প্রশ্নে আসতে আসতে এখন আরও বেশি করে আসবে, ঠিক আছে? তাহলে ভূমিকম্পটাকে একটু বেশি করে গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব দিয়ে দেখবে। এবং ভূমিকম্পের পরে আবার সুনামি হওয়ার একটা থাকে, তাহলে ভূমিকম্পর সুনামি কি ইন্টারকানেক্টেড একটা বিষয়, এখান থেকে প্রশ্ন আসার একটা ভালো রকমের সম্ভাবনা আছে। এবং দেখো 2025 সালে এসেছে, 23 সালে এসেছে, 19-এ এসেছে, 17-তে এসেছে, তার মানে 25-23 মানে রিসেন্ট টাইমে কিন্তু এখান থেকে প্রশ্ন আসার একটা প্রবণতা কিন্তু রয়েছে। এরপরে আসো এই অধ্যায়েরই আগ্নেয়গিরির অগ্নুৎপাত ও সংগঠনের কারণ, ফলাফল এবং আগ্নেয় বলয়, এখান থেকে মোটামুটিভাবে প্রশ্ন এসে থাকে। যে 22-এ এসছে, 23-এ এসেছে এবং 2025 সালেও এসছে। ওকে, তারপরে সুনামির কারণ ও ফলাফল, যেমনটা বললাম সুনামির এখান থেকেও মোটামুটিভাবে প্রশ্ন আসে। এরপরে হচ্ছে যে তারপরের অধ্যায়ে আসো, যদি 4th চ্যাপ্টারে এসে থাকো তাহলে পরে যে এখানে যে পৃথিবীর ধীর পরিবর্তন সমূহ এবং নিয়ামক সমূহ, বিচূর্ণী ভবন, এগুলো থেকে প্রশ্ন আসে। এটা হচ্ছে তোমার আমাদের 4th চ্যাপ্টার। তারপরে জীবজগতের ওপরে ধীর পরিবর্তন ও আকস্মিক পরিবর্তনের প্রভাবসমূহ, এখান থেকে প্রশ্ন নাই, মানে এই টপিক থেকে প্রশ্নটা একটু কম, এটা অধ্যায়েরই টপিক বাট এখান থেকে একটু প্রশ্ন কম। তারপরে যে ভূমিধসের কারণ, ফলাফল, প্রতিরোধ, এটা রিসেন্ট টাইমে একবার এসেছে 2024 সালে, একটু দেখতে পারো। নদীর পর্যায়ে ক্ষয়জাত সঞ্চয়জাত ভূমিরোধ, এখান থেকে ধরো আবার ওই একই কথা, হ্যাঁ বন্দুকের গুলি মিস যেতে পারে বাট এখান থেকে প্রশ্ন মিস যাবে না। মানে ওই যে প্রাথমিক অবস্থায় নদীর গতি, তারপরে মধ্য অবস্থায় গতি, সমভূমি অবস্থায় গতি, এই জায়গাগুলো থেকে কিন্তু ভালো রকমের একটা প্রশ্ন হয়ে থাকে। সরি ওইটা আমাদের থার্ড চ্যাপ্টারই ছিল, ওই যে বিচূর্ণী ভবনের যে বিষয়টা, সরি মিস্টেক। আচ্ছা 4th চ্যাপ্টারে আসি। তাহলে তৃতীয় চ্যাপ্টারটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে পারলা? আচ্ছা 4th অধ্যায় আসি। মানে তুমি দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে যদি ভালো মতো পড়ে যাও তুমি সিকিউ মাস্ট পাবা, 100% এখান থেকে কোয়েশ্চেন আসবে ইনশাল্লাহ। এবার 4th অধ্যায়ে আসি। এখানে তোমার যে বায়ুমণ্ডলের উপাদান, বায়ুর উপাদান, বায়ুমণ্ডলের স্তরসমূহ, বিন্যাস ও বৈশিষ্ট্য, এখান থেকে প্রশ্ন হয় প্রতি বছর। 2025, 24, 23, 22 মানে সকল বোর্ডে এসছে, এমন কোনো বোর্ড নাই যে বোর্ডটা বাদ আছে, প্রত্যেকটা বোর্ডে এখান থেকে প্রশ্ন এসছে। এরপরে বায়ু দূষণের কারণ, ব্যাখ্যাসমূহ এবং দূষকসমূহ চিহ্নিতকরণ, মানে দূষকের যে উৎসসমূহ সেগুলো চিহ্নিতকরণ, এখান থেকে প্রশ্ন এসে থাকে। যদি বা এগুলো মানে দূষণের যে কারণ, এটার প্রশ্নটা একটু আগে এসেছে বাট এখনও যে আসবে না বিষয়টা তা না, কারণ বায়ুর সাথে বায়ু দূষণ তো কানেক্টেড, মানে দুইটা তো ইন্টারকানেক্টেড বিষয় আর কি, আন্তঃসম্পর্কযুক্ত পাশাপাশি।
ঢাকা বোর্ডেও এসছে। তারপরে জীবজগৎ তথা মানব স্বাস্থ্যের উপরে বায়ু দূষণের প্রভাব বিশ্লেষণ, এই যে দেখো সকল বোর্ড 24 মানে 2024 সালে এখান থেকে রিসেন্ট টাইমে প্রশ্ন আসার প্রবণতা দেখা যাচ্ছে। তারপরে বায়ু দূষণের জন্য করণীয় যেগুলো সেই বিষয়গুলো সম্পর্কে আছে। তো এই টপিকগুলো থেকে যদি আমি পড়ি তাহলে মোটামুটি চতুর্থ অধ্যায় থেকে ইনশাল্লাহ আমি ভালো রকমের প্রশ্ন উত্তর করতে পারবো। তার মানে চতুর্থ অধ্যায় থেকেও আমার প্রশ্ন হয়ে থাকে। আর তোমরা যেহেতু অনেকদিন পরে আবার ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, তো আগের চ্যাপ্টারগুলো মানে আগে যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলো আবার ফিরে আসবে নতুন করে, কিন্তু যেটা আমার শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলোর যে গুরুত্ব এগুলো কিন্তু বহাল থাকবে প্রতি বছরের মতোই। আচ্ছা, এরপরে আমরা যদি পঞ্চম অধ্যায়ের দিকে তাকাই তাহলে পরে এই যে জলবায়ুর উপাদান এবং জলবায়ুর যে হচ্ছে স্থানিক ভিন্নতার কারণ, এখান থেকে প্রশ্ন আসে। 2024 সালে এসেছে, 2019-এ এসেছে। তারপরে তাপ বলয়, এখান থেকে মোটামুটি কোনো প্রশ্ন আসে নাই, বাট বায়ু চাপ বলয়ের অবস্থান ও কার্যকারিতা, এখান থেকে প্রশ্ন এসেছে 2024 সালে, গত বছরই এসেছে রিসেন্ট টাইমে। তারপরে আসো বায়ুমণ্ডলে বায়ু প্রবাহের কারণ, নিয়ত বায়ু প্রবাহের অবস্থান ও বৈশিষ্ট্য, এবং স্থানীয় বায়ু প্রবাহ, এখান থেকে ভালো রকমের প্রশ্ন এসে থাকে। অর্থাৎ এই চ্যাপ্টারের এটা মোটামুটিভাবে না, ভালো রকমভাবে একটা গুরুত্বপূর্ণ পার্ট। তারপরে এই যে বায়ুর আর্দ্রতা এবং ঘনীভবন, এখান থেকে মোটামুটি আসে না, একটু কমই আসে। আচ্ছা, তারপরে দেখো মেঘ, বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের যে হচ্ছে তোমার আমার শ্রেণী বিভাগ, এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে, বুঝেছো? তার মানে এটাও আমার একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং এই টপিকটা ভালো করে পড়ে গেলে ইনশাল্লাহ আমরা ভালো রকমের সিকিউ কমন পাবো, এবং এমসিকিউ তো আসেই। জীবজগতের জলবায়ুর ভিন্নতার প্রভাব, বায়ুমণ্ডলীয় গোলযোগ এবং প্রভাব বিশ্লেষণ, এগুলো আছে এর ভেতরেই। পরবর্তীতে আসো 6 নম্বর চ্যাপ্টারে যাই। এখানে হচ্ছে তোমার এখানে যেটা আছে সেটা হচ্ছে শিখন, এখান থেকে দেখো পানির উৎস এবং বন্টন, এখান থেকে মোটামুটি এইভাবে প্রশ্ন আসে। মানে আগে আসতো, শর্ট সিলেবাসে অধ্যায়গুলো ছিল না। তারপরে হচ্ছে আমাদের এই যে সাগর মহাসাগর, এগুলো সম্পর্কেও খুব একটা আসেনি। আর এখানকার ব্যবহারিক পার্ট আছে, তো ব্যবহারিক পার্ট নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নাই। তারপরে যে মহাসাগরের তলদেশের যে ভূমিরূপ, এখান থেকে আগে প্রশ্ন আসতো। তার মানে যেহেতু শর্ট, আগে যখন ফুল সিলেবাস ছিল তখন যেহেতু প্রশ্ন আসতো, তাহলে বর্তমান সময়েও বলা যায় যে এখান থেকে প্রশ্ন আসতে পারে। তারপরে যে আটলান্টিক এবং ভারত মহাসাগর যে আছে, এগুলো সম্পর্কে একটু জেনে রাখবা, আগে আসতো, এখনও আসার একটা সম্ভাবনা আছে। তারপরে অষ্টম অধ্যায় আসো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যদি কেউ মনে করে যে আমি একটা অধ্যায় থেকে শিওর আনসার করবো, তাহলে অষ্টম অধ্যায় সে তার চয়েসে রাখতে পারে। অষ্টম অধ্যায় থেকে প্রচুর 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 পরিমাণে প্রশ্ন আসে অষ্টম অধ্যায় থেকে। সমুদ্র স্রোতের কারণ, আটলান্টিক মহাসাগরীয় স্রোত, দেখো এগুলো প্রতি বছর প্রশ্ন এসেছে, এবং অনেক অনেক প্রশ্ন। অধ্যায়টা খুবই 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 গুরুত্বপূর্ণ অষ্টম অধ্যায়, ভারত মহাসাগরীয় স্রোত। তারপরে এই যে জোয়ার ভাটার যে কারণ আর শ্রেণীবিন্যাস, সেটা ধরো এসেই গেছে তোমাদের প্রশ্নে, এতবার আসে এগুলা। উপকূলীয় অঞ্চল, এই তো। এরপরে নবম অধ্যায়, এটা মোটামুটিভাবে আগে ছিল, এখন নাই। তখন এই যে জীববৈচিত্র্যের স্থানিক ভিন্নতার কারণ, বাংলাদেশের বনাঞ্চল, তারপরে ইকোসিস্টেম ও বায়ামের ধারণা, কার্বন ও নাইট্রোজেন চক্র, বাংলাদেশের বায়ম, তো এগুলো নিয়ে মোটামুটি প্রশ্ন আসতো। তাহলে মোটা দাগে যদি আমরা অ্যানালাইসিস করতে যাই সব কিছু, তুমি দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এগুলা থেকে শিওর কোশ্চিন পাবো, এবং অষ্টম অধ্যায় যে আছে এবং পঞ্চম অধ্যায় আছে, এখান থেকে যদি তুমি ভালো করে পড়ে যাও সিলেক্টেড টপিক, আশা করা যায় ইনশাল্লাহ তুমি 8টার ভেতরে 5টা প্রশ্ন ইজিলি কমন পাবা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য।